ভারতের সবচেয়ে ক্ষমতাশালী পরিবার যাদের লাইফস্টাইল আর সম্পত্তির পরিমাণ প্রায় খবরের শিরোনামে থাকে তাদের নিয়ে আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। একটা পরিবারের হাতে ঠিক কিভাবে এতটা সম্পদ আর ক্ষমতা পুঞ্জীভূত হতে পারে সেই রহস্যের গভীরে আজ আমরা ঢুকব। শুধু বাইরের চাকচিক্য নয়, বরং এর পেছনের আসল আর্কিটেকচারটা আজ আমরা ডিকোড করব। প্রথমেই যে প্রশ্নটা মাথায় ঘোরে তা হলো, এই অকল্পনীয় সম্পদের আসল উৎস কি? এই যে প্রাইভেট জেট, লাক্সারি গাড়ির বহর কিংবা হাজার কোটি টাকার বাসভবন, এসবের ফান্ডিং আসে কোত্থেকে? অনেকেই হয়তো ভাবেন উত্তরটা হলো তেল বা পেট্রোকেমিক্যালস, কিন্তু সত্যিই কি তাই? নাকি এই সম্পদের শেকড় একটা দেশের পুরো ইকোনমির রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে? ঠিক এই জায়গাটা নিয়ে আজ আমরা কথা বলবো। এক বিশাল আম্বানি সাম্রাজ্য। চলুন মূল বিষয় ঝাঁপিয়ে পড়া যাক। এই সাম্রাজ্যের আকার যে ঠিক কত বড় তা বুঝতে হলে একে শুধু একটা ব্যবসা হিসাবে দেখলে চলবে না, দেখতে হবে একটা স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম হিসাবে। হাজার কোটি টাকার বাড়ি, আকাশে ওড়ার জন্য প্রাইভেট জেট, গ্যারেজ ভর্তি বিলাসবহুল গাড়ি আর চারদিকে ছড়িয়ে থাকা বিলিয়ন ডলারের ব্যবসা। এগুলো আসলে কি জানেন? এগুলো হলো একটা বিশাল হিমশৈলের চূড়ামাত্র যা আমরা বাইরে থেকে দেখতে পাই, কিন্তু এই চোখ ধাঁধানোর সম্পদের ঠিক নিচেই লুকিয়ে আছে এক সুবিশাল ভিত্তি, যা কিন্তু নীরবে পুরো অর্থনীতিকে ড্রাইভ করে চলেছে। এক অতি সাধারণ শুরু। তবে এই সত্যি বলতে কি, এই অকল্পনীয় সম্পদের গল্পটা কিন্তু এত গ্ল্যামারাসভাবে শুরু হয়নি। আজ যাদের আমরা বিলিয়নিয়ার হিসেবে চিনি তাদের শেকড় ছিল একেবারেই সাধারণ। একটা বিশাল এম্পায়ার কিভাবে একেবারে জিরো থেকে শুরু হতে পারে তা সত্যি ইতিহাসের এক চমৎকার শিক্ষণীয় অধ্যায়। ধীরুভাইয়ের শুরুর দিনগুলোর দিকে যদি আমরা তাকাই, দেখতে পাবো ইয়েমেনের একটা পেট্রোল পাম্পে তিনি কাজ করতেন একদম সাধারণ কর্মী হিসেবে। সেখান থেকে তিনি স্বপ্ন দেখেছিলেন বড় কিছুর। এরপর শুরু করলেন ছোট্ট একটা টেক্সটাইল বা কাপড়ের ব্যবসা। আর অবাক করা বিষয় হলো, সেই ছোট উদ্যোগটাই কয়েক দশক পর জন্ম দিল আজকের এই সুবিশাল রিলায়েন্স সাম্রাজ্যের। দারুণ একটা ব্যাপার, তাই না? ধীরুভাইয়ের একটা উপলব্ধি এখানে ভীষণ জরুরি। তিনি খুব দ্রুতই বুঝেছিলেন যে বড় কোনো স্বপ্ন পূরণ করতে গেলে শুধু চাকরি করে বিপুল সম্পদ তৈরি করাটা আসলেই খুব কঠিন, কারণ চাকরির একটা লিমিট থাকে। এই একটা চিন্তাই তাকে চাকরিজীবী থেকে সরিয়ে উদ্যোক্তা হওয়ার পথে নিয়ে যায়। এই মাইন্ডসেটটাই আসলে বড় সিস্টেম তৈরির প্রথম ধাপ। রিলায়েন্স মানেই শুধু তেল নয়। এবার চলুন বর্তমানের দিকে ফোকাস করি। সাধারণ মানুষের মধ্যে একটা মেথ আছে যে রিলায়েন্স মানেই শুধু বিশাল তেলের খনি আর পেট্রোকেমিক্যালসের রাজত্ব, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা শুধুমাত্র আংশিক সত্য। তাদের এই আসল ইকোসিস্টেমের বিস্তৃতি দেখলে রীতিমতো অবাক হতে হয়। তেল ও গ্যাস তো বটেই, কিন্তু এর পাশাপাশি টেলিকম, রিটেল মার্কেট, ইন্টারনেট, মিডিয়া, ফ্যাশন থেকে শুরু করে ডিজিটাল সার্ভিস, প্রতিটি খাতে তাদের শক্ত থাবা রয়েছে। এটা মাটির নিচে ছড়িয়ে থাকা এমন একটা বিশাল জালের মতো, যার সাথে আমরা সবাই প্রাত্যহিক জীবনে প্রতিনিয়ত জড়িয়ে পড়ছি। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? পাড়ার দোকান থেকে মুদিখানার জিনিস কেনা হোক, কিংবা স্মার্টফোনে স্ক্রল করা বা উইকেন্ডে সিনেমা দেখা, সাধারণ মানুষ কিন্তু সম্পূর্ণ অজান্তেই প্রতিদিন এই বিশাল ইকোসিস্টেমে টাকা পাম্প করে চলেছে। এটা এমন একটা চক্র যেখানে আমাদের দৈনন্দিন দরকারগুলোই এই বিশাল কর্পোরেট মেশিনের জ্বালানি হিসাবে কাজ করছে। 2016 সালের জিও বিপ্লব এই কোম্পানির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় আর যুগান্তকারী টার্নিং পয়েন্টটা আসে কয়েক বছর আগে। এমন একটা মাস্টার স্ট্রোক যা গোটা দেশের টেকনোলজিক্যাল ল্যান্ডস্কেপটাই চিরতরে বদলে দিয়েছিল। সালটা 2016। ভারতের ইন্টারনেট আর যোগাযোগের ইতিহাসে এই একটা বছর আক্ষরিক অর্থেই নতুন যুগের সূচনা করেছিল। এর আগে এত সস্তায় ইন্টারনেটের কথা কেউ ভাবতেই পারত না, কিন্তু ওই বছর এমন একটা ঘটনা ঘটল যা কোটি কোটি মানুষকে এক ধাক্কায় ইন্টারনেটের দুনিয়ায় নিয়ে এলো। এই ব্রিলিয়েন্ট স্ট্র্যাটেজির প্রথম ধাপটা ছিল একদম সিম্পল, জলের দরে এমনকি শুরুতে একদম ফ্রিতে ইন্টারনেট দেওয়া। দ্বিতীয় ধাপে ওই সস্তা ডেটার জাদুতে বিপুল সংখ্যক ইউজারকে নিজেদের নেটওয়ার্কে টেনে আনা। আর তৃতীয় ধাপে এই বিশাল গ্রাহক ভিত্তি বা ইউজার বেস ব্যবহার করে পুরো মার্কেটটাকে সম্পূর্ণভাবে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেওয়া। বিজনেস স্ট্র্যাটেজির ইতিহাসে এটা এক কথায় মাস্টারপিস। এর ইম্প্যাক্টটা হলো বিশাল। কোটি কোটি মানুষ যারা আগে হয়তো ইন্টারনেট ঠিকমতো ঘাঁটতেই জানতেন না, তারা অনলাইনে চলে এলেন।
ইউটিউব বা স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো জনপ্রিয়তা এক লাফে রকেট গতিতে বেড়ে গেল। ডিজিটাল ইন্ডিয়ার যে স্বপ্নটা ছিল সেটা এই একটা মুভের কারণে হু হু করে বাড়তে শুরু করলো। এটা শুধু কোনো ব্যবসা ছিল না, এটা ছিল গোটা একটা দেশের অভ্যাস বদলে দেওয়ার গেম প্ল্যান। এই পুরো স্ট্র্যাটেজি থেকে তাদের ভবিষ্যৎ দূরদর্শিতা একদম আয়নার মতো পরিষ্কার। তারা খুব ভালো করেই জানতো যে ভবিষ্যতের রাজত্ব শুধু তেলের উপর টিকে থাকবে না। ফিউচার লুকিয়ে আছে ডেটায়, রিটেল সেক্টরে, অত্যাধুনিক টেকনোলজিতে, আর সবচেয়ে বড় কথা কনজিউমার বিহেভিয়ারে। সাধারণ মানুষের সাইকোলজি আর অভ্যাস বুঝতে পারাটাই এখানে সবচেয়ে বড় গেম চেঞ্জার। মালিকানার ক্ষমতা। এতক্ষণের এই বিশ্লেষণ থেকে আমরা ইকোনমির একটা খুব বেসিক কিন্তু ভীষণ পাওয়ারফুল দর্শনে এসে পৌঁছাই। টাকা আসলে কিভাবে কাজ করে আর ওয়েলথ কিভাবে জেনারেট হয় তার আসল সিক্রেটটা এখানে। একটু খেয়াল করে দেখুন, একদিকে রয়েছে সেই সাধারণ মানসিকতা যেখানে মানুষ একটা নির্দিষ্ট স্যালারির জন্য নিজের মূল্যবান সময় আর শ্রম বিক্রি করে দেয়। অন্যদিকে রয়েছে ওয়েলথ বা সম্পদের মানসিকতা। এখানে ফোকাসটা শুধু সময় দেওয়ার ওপর নয়, বরং এমন একটা সিস্টেম বা ওনারশিপ তৈরি করার ওপর যা সময়ের বাধ্যবাধকতা ছাড়াই অনবরত সম্পদ তৈরি করে যাবে। আর এটাই হলো সত্যিকারের ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আর এই পুরো মেকানিজমটা কিভাবে কাজ করে তাই ইকোসিস্টেম ফ্লো থেকেই বোঝা যায়। যখন একটা নির্দিষ্ট নেটওয়ার্কের মধ্যে থাকা লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন তাদের মোবাইল রিচার্জ করে, সুপারমার্কেট থেকে বাজার করে বা ইন্টারনেট ব্রাউজ করে, তখন কিন্তু একটা বিশাল অঙ্কের ক্যাশ অনবরত ওই ইকোসিস্টেমের ভেতরেই ঘুরতে থাকে। এটা এমন একটা মেশিন যার কোনো সুইচ অফ নেই। আর এই কনস্ট্যান্ট ফ্লোটাই একটা বিজনেসকে অজেয় করে তোলে। তো আমরা যদি এই পুরো আর্কিটেকচারটাকে একটা ইকুয়েশনে ফেলি, ব্যাপারটা দাঁড়াবে ঠিক এরকম: পাওয়ার, বিজনেস আর টেকনোলজির এক ডেডলি কম্বিনেশন। মুকেশ আম্বানির মতো লিডাররা শুধু ব্যবসায়ী নন, তাদের ভিশন, লং টার্ম প্ল্যানিং আর নেটওয়ার্কিং মিলে এমন একটা বিশাল সাম্রাজ্য দাঁড় করিয়েছে যা ভাঙা আক্ষরিক অর্থেই প্রায় অসম্ভব। আজকের এই ডিপ ডাইভ থেকে আমাদের সবচেয়ে বড় টেকওয়ে হলো এটা বোঝা যে মডার্ন ওয়ার্ল্ডে আসল ওয়েলথ ঠিক কোথায় লুকিয়ে আছে। বর্তমান যুগের সবচেয়ে বড় সম্পদ দাঁড়িয়ে আছে তিনটে পিলারের ওপর: 1, ওনারশিপ বা মালিকানা; 2, টেকনোলজির সঠিক ব্যবহার; এবং 3, মানুষের মনোযোগ বা কনজিউমার অ্যাটেনশন। যে ব্র্যান্ড এই তিনটে জিনিস নিজের মুঠোয় রাখতে পারবে, ভবিষ্যৎ তারই। আমরা এই বিশাল সাম্রাজ্যের শুরু থেকে বর্তমান পর্যন্ত পুরো ম্যাপটা দেখলাম। তেল থেকে টেলিকম, রিটেল থেকে ডিজিটাল ডেটা, সবখানেই তাদের অবাধ বিচরণ। এখন শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এতগুলো সেক্টরের মধ্যে আপনার কি মনে হয় রিলায়েন্সের সবচেয়ে শক্তিশালী আর প্রভাবশালী ব্যবসা আসলে কোনটা? উত্তরটা হয়তো এতক্ষণ যা ভাবছিলেন তার চেয়ে অনেকটাই আলাদা হতে পারে। একটু ভেবে দেখবেন। আজকের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।